কথা বলে না। 2 দিবে স্যার। যিনি প্রশ্ন করছিলেন উনি বলেন নাম্বার কত দিবে? 2 দিবে। 2 দিবে। তাহলে আপনি কয় পৃষ্ঠা লেখছেন এবার বুঝে ফেলছেন? যদি 7 পাতা লেখেন তখন দিবে 12। স্যার 10 পাতা লিখলে কি 14-15 দিবে? জি স্যার 10 পাতা লিখলে কি 14-15 দিবে? 10 পাতা লিখতে পারলে আপনি যদি প্রতিটা প্রশ্ন 10 পাতা করে লিখেন অ্যাপ্রক্সিমেট আপনাকে 13-14 দিবে, এবং এগুলো একুরেট লেখা হতে হবে। আর ওই দুই একজনের খাতায় দেখলাম টুকিটাকি বানানো ভুল, বৈশিষ্ট্য এই যে জফলা লিখবে ওইটা পড়ে নাই, ঠিক আছে, বৈশিষ্ট্যের জফলা পড়ে নাই। আবার ওই একটু শব্দ হবে দ ছোটটা, বা ওখানে লেখছে দেখলাম দ বড়টা, এই বানানগুলো একটু খেয়াল রাখিন, স্যার যদি খেয়াল করে তাহলে এটা মাইন্ড করবে। কথা বুঝাতে পারছি আপনাদের? জি স্যার। বুঝছেন কি না? জি স্যার। খাতার উপস্থাপনা সুন্দর করতে হবে। এই যে আপনারা যে লিখছেন একজনে মার্জিন টার্জিন টেনে লিখছে সুন্দর করে, এইটা একটা ব্যাপার। আবার মার্জিন না টানলেও বাস করে লিখলেও চলে। এরপরে চুক্তি এনে যা পাইলাম, এই যে আজকে থেকে রাহেন সাহেব বলছিল ট্রট পড়ানোর জন্য, আমি তো চুক্তি আইন পড়াবো। স্যার একটা কথা বলি, চুক্তি আইনের আমি তেমন ক্লাসই পাই নাই, যখন তখন কোর্সে দেখতেছি চুক্তি আইনের ক্লাস নাই। তা আপনার 4টা ক্লাস হয়েছে, একটু কম বুঝতে পেরেছে, আর আমার চুক্তি আইন পরীক্ষাও ভালো হয়নি। এখন সে কারণে চুক্তি আইনে আমি ওই জিনিসটাই বলতে চাইছিলাম, আপনাদের তো প্রিপারেশনটা ওইভাবে হয়নি, ঠিক আছে, প্রিপারেশনটা ওইভাবে হয়নি। এখন প্রিপারেশন নিয়ে পদ্ধতিটা কি আরেকখানা করে দলবো না, আপনি লবণ শূন্য না সারা পাতে দেন কি করে আপা আপনার মধ্যে নিজে করি তো ভুল লাগে। আচ্ছা যাই হোক, তাইলে আপনাদের যে জায়গায় ছিলাম, যে যারা ক্লাস পান নাই চুক্তি আইনে পুরো চুক্তি আইন আমি একটু হালকা পাতলা আপনাদেরকে পড়ানোর উদ্দেশ্যে এই 2-1 দিনে রিডিং করছি। আসলে পড়ানোটা কষ্ট আমাদের জন্য। কষ্ট কি কারণে জানেন? এই আইনগুলো তো আমাদের প্র্যাকটিসে লাগে না। যখন আপনাদের মতো আমরাও পড়ছিলাম ওই তখন আপনার একটু হালকা পাতলা পড়ছি আর কি, ওইভাবে তো মনে থাকার কথা না। পুরো চুক্তি আইনে আছে 6 থেকে 7টা বিষয়। পুরো চুক্তি আইনে কি জিনিস আছে? চুক্তি কাকে বলে, চুক্তির বৈশিষ্ট্য, চুক্তির যেটাই বৈশিষ্ট্য সেটাই চুক্তির উপাদান, ঠিক আছে। এরপর হচ্ছে চুক্তির প্রকারভেদ, তারপরে হচ্ছে চুক্তির শর্তাবলী। এগুলো প্রায় সেম কথা। ওখানে সবকিছু আলোচনা করতে গিয়ে 3-4টা জিনিস আবার কমন। একটা হচ্ছে সম্মতি। সব চুক্তিতে চুক্তির প্রধান উপাদান কি? সম্মতি। এরপরে এবার সম্মতি কাকে বলে এগুলো নিয়েও আলাপ আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ আছে। তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এই যে চুক্তির বেলায় চুক্তির শ্রেণী বিভাগ কি, আপনার কোনটা বাতিল চুক্তি, কোনটা বাতিলযোগ্য চুক্তি, কোনটা বৈধ চুক্তি, এটাই হচ্ছে চুক্তির শ্রেণী বিভাগ। এরপর আপনার চুক্তির পরিসমাপ্তি কিভাবে ঘটে, চুক্তিভঙ্গ কিভাবে হয়, এগুলোর প্রতিকার কি। এরপর অনুচিত প্রভাব, প্রতারণা, বল প্রদর্শন করা, এগুলো নিয়ে কি হয় ওই জিনিসটা। আর আজকে যেটা আপনাদেরকে পড়াবো বলে বিভিন্ন গ্রুপে দিছিলাম, যে প্রশ্নটা, ওই প্রশ্নটাও দেখলাম যে গুরুত্বপূর্ণ। 21 সালে 2টা প্রশ্ন, এরপরে আর আসে নাই। 21-এর ওই 2টা প্রশ্ন শেষে 2টা প্রশ্ন আপনারা পরে ফেলিয়ে 4 নাম্বার 5 নাম্বার। কারো কাছে আছে? আচ্ছা আমার কাছে আছে, আপনাদেরকে কষ্ট না দিই। সাজেশন থেকে 4 নাম্বার 5 নাম্বার করব। আমি বলতেছি আপনাদেরকে একটু শুনি। একটা হচ্ছে প্রতিনিধিকে, এরপরে প্রধানের প্রতি প্রতিনিধির অধিকার ও কর্তব্য, তারপর হচ্ছে জিম্মাদাতা ও জিম্মা গ্রহীতার পরস্পরের প্রতি অধিকার, কর্তব্য ও দায় দায়িত্ব সমূহ,
আর এদিকে হচ্ছে চুক্তির উত্তরকালীন অসম্ভবতা কাকে বলে। এরপরে চুক্তির উত্তরকালীন অসম্ভবতা ওই হয়ে গেলে তাহলে কি চুক্তির পরিসমাপ্তি ঘটলে আপনার পক্ষসমূহের দায় দায়িত্ব। এই দুইটা প্রশ্ন একটু করিয়েন, তার কাহিনীও আছে আবার। এই প্রশ্ন বিশেষ করে শেষেরটা, প্রতিনিধিকে প্রধানের প্রতি প্রতিনিধির অধিকার ও কর্তব্য, জিম্মাদাত ও জিম্মা গ্রহীতার পরস্পরের প্রতি অধিকার কর্তব্য দায় দায়িত্ব সমূহ আলোচনা করো। ওই প্রশ্ন ট্রাস্ট আইনেও আছে। সবার শেষের প্রশ্ন প্রতিনিধিকে, এই জাতীয় প্রশ্ন ট্রাস্ট আইনেও আছে। আবার ফাইনালে বাণিজ্যিক আইন আছে না, ওখানেও এই প্রতিনিধি এজেন্ট এগুলো নিয়ে কথাবার্তা আছে। তো এক জায়গায় যদি আপনারা পড়ে ফেলেন মোটামুটি সব দিক উপকার হবে। বুঝছেন কিনা ব্যাপারটা? এরপরে আপনাদের প্রশ্নের গান দিচ্ছেন, তাদের প্রশ্নে যে বাকি 5টা প্রশ্ন আছে ওই 5টা প্রশ্ন করলে হবে। এখন সাজেশন পেয়ে গেছেন? সাজেশন পাইছেন কি না চুক্তি আইনের? জি স্যার, পাইলাম। পাইছেন না তো স্যার? যারা পরীক্ষা দিচ্ছেন, ওখানে প্রশ্নে যে 5টা আছে এই 5টা প্রশ্ন পড়বেন, ঠিক আছে? এরপরে বাকি 2টা বললাম, উত্তরকালীন অসম্ভবতা এই জিনিসটা আপনার চুক্তির। এরপর একটা হচ্ছে মালিক এজেন্ট নিয়ে প্রশ্ন, প্রতিনিধি নিয়ে প্রশ্ন। বুঝছেন তো? জি স্যার। এখন যারা পরীক্ষা দেন নাই তাদের কাছে কি পরীক্ষার প্রশ্ন আছে? না স্যার। না স্যার। তাইলে ওই প্রশ্নটা রাহান সাহেব থেকে নিয়ে নিন। স্যার প্রশ্নগুলো এখন শেয়ার করতেছি না, কারণ হচ্ছে স্যার অনেকে আবার পরীক্ষা দিবে তো স্যার, ঠিক আছে, পাস করতেছি না। আচ্ছা ঠিক আছে। আমরা বেশিরভাগই স্যার 24-25 সেশনের তো নেক্সট ইয়ারে পরীক্ষা আমাদের। যারা নেক্সট ইয়ারের আছেন তাদের পেন নেওয়ার দরকার নেই, তারা তো আরো সময় পাবেন। এবং নেক্সট ইয়ারে যারা আছেন তারা যে টপিক গুলো পড়াচ্ছি এগুলো পড়েন। পুরো চুক্তি আইন কেটেইতে বললাম, ওখানে লেখাযোগের সবগুলো একই। চুক্তি কাকে বলে, চুক্তির উপাদান, চুক্তির বৈশিষ্ট্য, চুক্তির প্রকারভেদ। এরপর হচ্ছে আপনার সম্মতি নিয়ে কথাবার্তা। এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? আমাদের চুক্তি আইন আজকে কিন্তু শেষ ক্লাস, এরপর আমরা টোটেনে চলে যাবো। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আমি তো নতুন স্টুডেন্ট, আমি মনে আজকে এই প্রথম ক্লাস পাইতেছি চুক্তি আইনের। তো আমি স্যার লিঙ্কের থেকে ঢাকায় থাকি আমি একটা সাজেশন কিনছিলাম, ওই সেঞ্চুরি সাজেশন। আপনাদের সাজেশনটা নতুন আমি পেয়েছি। তো স্যার এখন আপনাদের সাজেশনটাকে পড়লে কি স্যার আমার কভার করবে কোশ্চেন গুলো স্যার পরীক্ষার জন্য? এটা খুবই কঠিন প্রশ্ন। আমি আপনাকে বলি এটা খুবই কঠিন প্রশ্ন আপনার প্রশ্নটা। তার কারণ হচ্ছে সাজেশনের বেলায় আমি আপনাদেরকে অন্য একটা পরামর্শ দিই। সাজেশন ফলো করতে পারবেন কোন সময় জানেন?
আপনি যদি নিজের থেকে কিছু লেখার অভ্যাস থাকে, সেটা উদাহরণ হিসেবে বলি, আমি ব্যক্তিগত জীবনে কখনো ক্লাস 4 এর পরে আর বাংলা রচনা মুখস্থ করিনি। বাংলা রচনা কি করি নাই, মুখস্থ করিনি। এরপর আপনাদের এলএলবি প্রথম পর্বের জন্য আপনারা এত টেনশন বা এত কিছু, আমি চতুর্থ পত্র যেটাতে হিন্দু আইন আছে ওইটা, আর সম্ভবত শ্রম আইন পরীক্ষা দিছি না পরে। আধা ঘন্টা 1 ঘন্টা রিডিং করে গিয়ে তো কথা হলো, এখন আপনি একটা সাজেশন ফলো করবেন। সাজেশন গুলো পড়ার পরও যদি ওখানের বাইরে থেকে একটা দুইটা টপিক লিখতে হয়, আপনাকে লিখতে হবে নিজের ভাষায়, ফুল অ্যান্সার করতে হবে, বাদ দেওয়া যাবে না। এখন মনে করেন আপনি 3টা প্রশ্ন সাজেশন থেকে পাইছেন, লিখতে হয় 5টা, তাহলে সে 3টা যদি আপনি সাজেশন থেকে পান, সে 3টা আপনি ভালো মতো লিখলেন, 3 × 30 আপনি পাইলেন। এরপরে বাকি যে 2টা থাকে, এই 2টা যদি আপনি 3-4 পাতা করে মোটামুটি লিখে আসেন, মনে করেন 2 পাতা করেও লিখলেন, আপনি 4-4 8 পাইলেন, 38 পাইলে তো পাস। আপনাদের পাস মার্ক কততে? আপনাদের পাস মার্ক কততে? 36। তাইলে 38 পাইলে তো আপনার হয়ে গেছে, আর কি লাগে? বাকিটা হচ্ছে পরে। সবাই বুঝছেন? এই কথা সবার উদ্দেশ্যেই বলা। আর আলহামদুলিল্লাহ আপনারা এখানে যারা পরীক্ষা দিচ্ছেন, 1-2 জন ছাড়া বাকিরা মোটামুটি 40-এর উপরে মার্কস পাইছেন। রায়হান সাহেব রুনা পাদে জয়েন হলেন, উনি আপনার দেশি সুনামগঞ্জ বাড়ি, ভাইয়ের সাথে দীর্ঘদিনের পরিচয়। রুনা আক্তার যিনি, উনি আবার উনি ফ্যাশন ডিজাইনার। স্যার অজিত ভাই হচ্ছে সুনামগঞ্জ, আমি তো সিলেটে আছি। সুনামগঞ্জ বৃহত্তর সিলেট আর কি। জি স্যার, আমি সুনামগঞ্জ স্যার। সমস্যা নেই, একটু পড়াশোনা দিয়ে। আসলে আইনের স্টুডেন্টের জন্য আবার 2 ধরনের মায়া লাগে। এক ধরনের মায়া হচ্ছে অনেকে পড়াশোনা করতে চায় কিন্তু সুযোগ পায় না। আরেক শ্রেণীর আছে আপনার পড়াশোনা করতেই দেয় না, ভর্তি হয়েছে কিন্তু তাদেরকে পড়াশোনা করতেই দেয় না। তো যা হোক, তাইলে এখানে আপনার রাফ সাজেশনে বা কোন জিনিসগুলো বেসিক্যালি পড়বেন। চুক্তি আইন থেকে সেটা তো বুঝছেন সবাই? জি স্যার, বুঝছি স্যার। ওখানে মূল ব্যাপার হচ্ছে প্রত্যেকটা চুক্তিতে সম্মতি থাকে। প্রত্যেকটা চুক্তিতে কি থাকবে? সম্মতি থাকবে। স্বাধীন সম্মতি, ভেরি গুড। সম্মতি, স্বাধীন সম্মতি। এরপরে কি হবে? এই সম্মতি আইন দ্বারা বলবৎযোগ্য হতে হবে। যদি এই সম্মতি বেআইনি হয়, এটা আইন দ্বারা বলবৎ অযোগ্য হয়, তাইলে হবে না। আপনার চুক্তি সম্মতির সংজ্ঞা, তারপরে সকল সম্মতি চুক্তি নয়, কিন্তু সকল চুক্তি সম্মতি বা চুক্তি আইন সমগ্র অঙ্গীকারের আইন নয় এবং সমগ্র বাধ্যবাধকতার আইন নয়, এগুলো বিশ্লেষণ করা। এরপর আইনের দ্বারা বলবৎ সম্মতি হচ্ছে চুক্তি, এগুলো ব্যাখ্যা করা, চুক্তি শ্রেণী বিভাগ, তারপর এক ধরনের চুক্তির সাথে আর এক ধরনের চুক্তির পার্থক্য।
এখানে পড়াশোনায় হচ্ছে এগুলো। মূল পড়াশোনা হচ্ছে এইগুলা। এরপরে প্র্যাকটিসের জন্য ওই প্রশ্নটা একটু পরে নিয়ে ওটা প্র্যাকটিসের জন্য লাগে। চুক্তি কে কে করতে পারে? এরপরে প্রশ্ন হচ্ছে নাবালকও বেসিক্যালি চুক্তি করতে না পারলো, একটা কাজে নাবালক আর পাগলও চুক্তি করতে পারে, এটাকে বলা হয় প্রায় চুক্তি। সেটা কি? আপনার পাগল যদি তার জীবন নির্বাহ করার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগবে এগুলো কোনো মুদি দোকানদারে যদি তাকে সরবরাহ করে বা কোনো ফার্মেসি যদি তাকে ওষুধপত্র সরবরাহ করে, তাহলে সেক্ষেত্রে তার সম্পত্তি থেকে দিতে বাধ্য, টাকা পয়সা পরিশোধ করতে বাধ্য। এটা বুঝছেন কিনা? এটাই হচ্ছে আপনার প্রায় চুক্তি। প্রায় চুক্তি, জি স্যার। এরপরে আপনাদের কাছে যে নোটগুলো দিছিলাম এগুলো যাদের লেখা আছে একটু শেয়ার করে আপনাদের গ্রুপে দিয়ে দিয়ে ওই নোটটা পড়লেই মোটামুটি আপনাদের এখানে পড়া শেষ। এরপরে চুক্তির যদি শ্রেণী বিন্যাস করেন তাইলে বৈধতার মাত্রা বিবেচনায়, কার্য সম্পাদনের বিবেচনায়, আনুষ্ঠানিকতার দৃষ্টিভঙ্গিতে, প্রকাশনার দৃষ্টিভঙ্গিতে, আইনে বলবৎযোগ্য ঐক্যমতে চুক্তি যুক্তির বিশ্লেষণ, এগুলো একটু পরে নিয়ে। এরপরে বাতিল ও বাতিলযোগ্য চুক্তির পার্থক্য, তারপরে বাতিল চুক্তি ও বলবৎযোগ্য চুক্তির মধ্যে পার্থক্য, এগুলো একটু দেখে নিয়ে। তারপর হচ্ছে আপনার প্রস্তাব ও প্রস্তাব গ্রহণ, সম্মতির পরে প্রস্তাব ও প্রস্তাব গ্রহণ, ওই জিনিসটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে প্রতিদান, তারপরে যে জিনিসটা পড়াবো বলছিলাম ওইটা কোনটা ছিল? আপনাদেরকেও চুক্তির উত্তরকালীন অসম্ভবতা না? এখানে হচ্ছে একটা উন্নতি প্রস্তাব বলতে কি বুঝো? এই প্রশ্নের উত্তর তো খুঁজে পাই না। গবেষণা আছে এটা জি, অনুচিত প্রস্তাব, যেটা প্রস্তাব দিতে না? বলতে কি বুঝো? হ্যাঁ, অনুচিত অনুচিত প্রভাবের অজুহাতে একটি চুক্তি পরিহার করতে প্রমাণ করো। আচ্ছা, তোমার তো যেটা আছে তার সঙ্গে কথা বলতে ও আচ্ছা, অনুচিত প্রভাব। 3 নাম্বার। হ্যাঁ, সাজেশন 3 নাম্বার। অনুচিত প্রভাব বলতে কি বুঝো? আইসি না পেয়ে যাবো কোথায়? একটু পরিশ্রম করতে হয় আর কি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আপনি বলাতে দত্ত সুবিধা হয়েছে। চুক্তি পালনে অসম্ভবতার দ্বারা চুক্তির পরিসমাপ্তি, এটা বলতেছে আমাদের চুক্তি আইনের 56 ধারায় যখন একটা চুক্তি পালন অসম্ভব হয়ে পড়ে অথবা প্রতিশ্রুতিদাতার নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো ঘটনার ফলে চুক্তিটির বাস্তবায়ন অবৈধ হয়ে দাঁড়ায়,
তখন চুক্তিটি বাতিল ও বিলুপ্ত হয়ে যায়। একে নৈরাশ্য মতবাদ বলা হয়। এটা কোন ধরনের মতবাদ? নৈরাশ্য মতবাদ। স্যার নৈরাশ্যটা অর্থ কি এটা? আশা নাই আর কি, আমরা বলি না নিরাশয় না, আশাহীন আশাহীন আর আশা নেই। গান শুনছেন আশা নেই? এই যে আপনার ইন্ডিয়ান আধুনিক গান ছিল, এখন তো এগুলো শোনানো হয় না। এখন তো তার যেগুলো এগুলো শোনার যোগ্য না। তাইলে আশাহীন হওয়া, নৈরাশ্য হওয়া, এটা যারা মনোবিজ্ঞান পড়ছেন, দর্শন পড়ছেন, যুক্তিবিদ্যা, ওখানে নৈরাশ্য মতবাদ আছে। ওখানে এই ধরনের নৈরাশ্য মতবাদ যেগুলো এগুলো আছে। আবার বলতেছে নৈরাশ্য মতবাদ ব্রিটিশ সাধারণ আইন হতে গৃহীত। 1863 সালে আপনার এলার বনাম গান্ডয়েল মামলায় যান। আপনার এই মামলায় কি করে, ব্রিটিশ সাধারণ আইনি ইতিহাস স্বীকৃতি লাভ করে। এই নৈরাশ্য মতবাদটা ব্রিটিশ সাধারণ আইনে স্বীকৃতি লাভ করে। ওখানে আপনার একটা সুন্দর উদাহরণ আছে। এই মামলার প্রতিবাদীরা একটি মিউজিক হলের মালিক ছিল। মিউজিক হল, ওখানে গান বাজনা বাজাইতো, এই হলের মালিক ছিলেন। তারা বাদীদেরকে এরপর হচ্ছে আপনার এই মামলা ছিল হলটা ধ্বংস হয়ে যায়। এই বাদী দখল গ্রহণ করার পূর্বে হলটা ধ্বংস হয়ে যায়। ফলে সঙ্গীত অনুষ্ঠানের প্রস্তুতির জন্য বিপুল খরচ করার পর বাদীরা তা পরিত্যাগ করতে বাধ্য হয়। বাদীরা প্রতিবাদীদের বিরুদ্ধে চুক্তিভঙ্গের দরুন ক্ষতিপূরণের জন্য মামলা দায়ের করে। রায়ে বলা হয় যে বিবাদীরা দায়ী নয় এবং চুক্তিটা বিলুপ্ত হয়েছে বলে গণ্য করা হয়। পরবর্তীতে এই মতবাদটা ক্রমশ বিকাশ লাভ করে এবং বিভিন্ন ক্ষেত্রে এর প্রয়োগ হয়। তাহলে আপনি যে জিনিসটা বললেন যে উত্তরকালীন অসম্ভবতা, এটার বিষয়বস্তুটা বিলুপ্ত হয়ে যায়, সে কারণে চুক্তিটাই বাতিল হয়ে যায় এবং আদালতও এটা নিয়ে ডিসিশন দেয় যে এই চুক্তি কি হয়ে গেছে, বিলুপ্ত হয়েছে, যেটার জন্য আপনার বিবাদী দায়ী নয়। পৃথিবীতে এরকম কিছু কাজ ঘটে যে আমরা দুই পক্ষ চেষ্টা করার পরও ওই কাজ সফল হয় না, ওই চুক্তি সফল হয় না, আছে না? আছে স্যার, আছে আছে, যেটা এটার উদাহরণ। দুই পক্ষ চুক্তি করছিল এই মিউজিক হল এক পক্ষ বিক্রি করবে, আরেক পক্ষ কিনে নিবে। এখন ফাইনালি দেখা গেল কি, দখল নেওয়ার আগে টাকা পয়সা লেনদেন শেষ, দখল নেওয়ার আগে সেটা ধ্বংস হয়ে গেছে কিছু অংশ। এরপরে যে পক্ষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পক্ষ
চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা করছে। এখন আদালতে ডিসিশন দিল কি, তুমি যাকে দায়ী করতেছ তোমার ক্ষতির জন্য সে দায়ী নয়, কারণ এই কাজটা অনিচ্ছাকৃতভাবে প্রাকৃতিকগতভাবে হয়ে গেছে। এটা কি ও জানতো? বিবাদী কি জানতো যে কাজ এটা করবে? জানতো না। যেহেতু তার কোনো ভূমিকা নেই এখানে, সে চেষ্টা করলো এই চুক্তির বিষয়বস্তু কি করতে পারতো না, বজায় রাখতে পারতো না। সে কারণে আদালতে বলতেছে এটা অলরেডি বিলুপ্ত হয়ে গেছে এবং বিবাদী দায়ী নয়। এরপরে বলতেছে আপনার চুক্তির অসম্ভবতা বলতে আরো ব্যাখ্যা বিশ্লেষণে বলতেছে অসম্ভব কোনো কাজ করার চুক্তি বাতিল। এরকম কিছু থাকে? আমরা কি প্রেম করার সময় প্রতিশ্রুতি দিই না আকাশ থেকে তারা এনে দিব? আসলে বাস্তবে কি পারে? না স্যার, পারে না। পারে না। তাহলে এই প্রতিশ্রুতি, এই সম্মতি, এই চুক্তি এটা কি বাতিল। চুক্তি গঠনের সময় বা সম্ভব বলে প্রতীয়মান হয়, কিন্তু পরবর্তীকালে কোনো অপ্রত্যাশিত ঘটনা চলে চুক্তি পালন যদি অসম্ভব হয়ে পড়ে। এটা তো আকাশের স্যার, প্রাণী কিন্তু উত্তরকালীন চুক্তিটা তাহলে কিভাবে লিখতে হবে স্যার? বুঝিনি। হ্যাঁ, উত্তরকালীন চুক্তি এটা কিভাবে কি করবো দেখতে? আপনার সাথে আমার একটা চুক্তি হলো, এখন এটা চুক্তি হওয়ার পরে কার্যকর হওয়া পর্যন্ত কিছু সময়ের প্রয়োজন হচ্ছে না? জি, বলছি তো। মাঝখানে যে সময়টা থাকে ওই সময়ে দেখা যায় কোন একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে বা চুক্তির পক্ষ যারা আছে তাদের তাকদিরে ছিল কোন একটা অঘটন ঘটে গেছে। এখন এটা এমন মাত্রার অঘটন চুক্তির মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। এই যে উদাহরণ যেটা আমরা দেখছি যে মিউজিক হাউস, তাহলে এটার উদ্দেশ্য হচ্ছে কি, ওইটা ভাড়া নিয়ে ওইটা কিনে নিয়ে এসে গান বাজনা করবে। জায়গা কেনার উদ্দেশ্য তার ছিল না, স্থাবর সম্পত্তি ক্রয় করার উদ্দেশ্য তার ছিল না। তার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে কি করা, মূল উদ্দেশ্য হচ্ছে তার মিউজিক শোনানো মানুষজনকে। এখন ওই মিউজিক মানুষকে বিনোদন দেওয়ার জন্য। সরঞ্জামে যদি নষ্ট হয়ে যায় তাইলে সে এই চুক্তি বাস্তবায়ন করবে কিন্তু। এখানে দেখেন আরো বিস্তারিত শুনেন, আরো উদাহরণ আছে, এগুলো বলবো। তারপরে হচ্ছে আপনার এই অসম্ভবতা নিয়ে বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন উদাহরণ এখানে আলাপ আলোচনা করছে, সবগুলো শুনেন, এটা শেষ করে দিই। এরপরে বলতেছে আপনার চুক্তি গঠনের সময় যা সম্ভব বলে প্রতীয়মান হয়, কিন্তু পরবর্তীকালে কোনো অপ্রত্যাশিত ঘটনার ফলে চুক্তি পালন যদি অসম্ভব হয়ে পড়ে তবে পক্ষগণকে উক্ত চুক্তির দায় দায়িত্ব হতে রেহাই দেওয়া হয় এবং চুক্তিটি বিলুপ্ত হয়েছে বলে গণ্য করা হয়। এই অপ্রত্যাশিত ঘটনাকে বলে উত্তরকালীন অসম্ভবতা। এই ঘটনাটাকে কি বলবে? উত্তরকালীন অসম্ভবতা। প্রথমে এই জিনিসগুলো সম্ভব ছিল, যখন এটা কালের পরিক্রমায় কয়েকদিন গেছে তখন দেখা যাচ্ছে এটা এই চুক্তি পালন অসম্ভব হয়ে গেছে। আমাদের চিটং এর নির্দিষ্ট অঞ্চলের ইসলামী ব্যাংক থেকে ব্যাপক লোকজনের চাকরি চলে গেছে না 17 বছরের পরে যারা নিয়োগ লাভ করছে। প্রথমে মনে করছিলাম যারা পরীক্ষা ছাড়া ঢুকছে তাদেরকে বাদ দিয়ে দিচ্ছি, পরে শুনছি পরীক্ষা টরীক্ষা বড় কথা নয়, ব্যাংক বেদখল হয়ে যাওয়ার পরের থেকে যাদেরকে যেভাবে নিয়োগ দিছে জামাত, বিএনপি, আওয়ামী লীগ এগুলো দেখে নাই,
সবাইকে শেষ করে দিছে, চাকরি শেষ। এখন এটার ফলাফলে কি হলো দেখেন, আপনার ইসলামী ব্যাংকে চাকরি করে বিয়ে শাদী ঠিক হয়ে গেছে ছেলে মেয়ের, তাহলে এটা বলছিলাম চুক্তির একটা উৎকৃষ্ট উদাহরণ। যখন চাকরি চলে গেছে, মেয়ে পক্ষ আর বিয়ে দিবে না, ব্যাপারটা বুঝছেন? মেয়ে পক্ষ আর ওই ছেলেকে বিয়ে দিবে না, এরকম ঘটনাও ঘটছে। তাহলে এটা কি, এই চুক্তিটা কি হয়ে গেছে? আর কথাবার্তা বলেন, এই চুক্তি আমাদের কিসের সাথে মিলিয়ে? আজকে টপিক যেটা আমরা যে টপিকস নিয়ে আলোচনা করতেছি, এই টপিক্সের সাথে মিলে যায়। মাথায় রাখবেন, আইন সবসময় সহজ হবে কিভাবে? আমাদের দৈনন্দিন জীবনে আশপাশে যে ঘটনাগুলো ঘটে, এগুলোতে আইনের প্রয়োগটা কিভাবে হয়, এটা যদি আমরা বুঝতে পারি, তাইলে আইন সোজা হয়ে যায়। আমরা সবাই জানি কি, 15 বছর ধরে পুলিশ প্রশাসন, অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী, ইভেন কি যারা জজ ছিলেন তারাও, কেউ বাধ্য হয়ে, কে ইচ্ছে কেউ অনিচ্ছে কিছু অপকর্মের সাথে জড়িত ছিল না? কেউ সহায়তা করছে, কেউ অপকর্ম করছে, কেউ বেঁচে থাকতে পারেনি, যেভাবে হবে হোক। তাহলে ফাইনালি কি হলো? তাদের না বলি এখনো তো কেউ করতেছে, হ্যাঁ করতেছে, এটাই বলতেছে, আজকে আসতেছি এটা মানে এটা কি 20 বছর পর কি এটার আবার এক, এটা বলতেছি। ফাইনালি কি তাদেরকে বাদ দেওয়া সম্ভব হচ্ছে? বাদ দেওয়া, তাদেরকে সবাইকে বাদ দিয়ে এটা সম্ভব না। আমরা যখন ছোটবেলা আপনাদের চাইতে অনেক ছোট ছিলাম, এই যে 84-85-তে, তখনও তর্ক বিতর্ক করতাম যে ডিসিরা 71 সালে দায়িত্ব পালন করছে, সেই ডিসিদেরকে কেন আপনার শেখ মুজিব মেনে নিছে। চীনের ইতিহাসটা ছিল ভিন্ন। চীনে নাকি যখন রেগুলেশন হয়, তখন আপনার যে যারা এই ধরনের ছিল তাদের সবাইকে মেরে ফেলছে। কিন্তু বাস্তবে এটা কতটুকু সম্ভব? তো এই কথা বলার কাহিনী হচ্ছে, এমন কিছু জিনিস থাকে আপনি করতে চান কিন্তু সেটা অসম্ভব, এটা করতে গিয়ে অসম্ভব, যেখানে একটা সময় এটা অসম্ভব হয়ে যায়, তাহলে সেটা কি হবে না, আর ওই চুক্তিগুলো পালন করা যাবে না। এরপরে আপা যে জিনিসটা বলতেছিল এখনো হচ্ছে, তখনও ছিল, এটা মাত্রাটা হচ্ছে ভিন্ন, এবং এটা তো কখনো শেষ হবে না। এটা শেষ হতে গেলে আমাকে পরিশুদ্ধ হয়ে আসতে হবে, না হয় সম্ভব না। এইটার আসার পরে তো দেখি সেম আবার হয়ে যাচ্ছে, কয়েক মাস পরে, কয়েকদিন পরে। মাত্রা, ফলাফল, কনসিকুয়েন্স, এগুলো ভিন্ন আর কি। প্রত্যেকটা কিছু ভিন্নতা আছে। আপনার আগে ছিদ্র যেটা বড় হয়ে গেছে সেটা আগে ঠিক করতে হবে। আপনার ভাবিকে রক্ত শূন্যতার কারণে রক্ত দেওয়ার কথা, এখন ডাক্তাররা বলে যে আপনি রক্ত দিলে কি হবে এই অবস্থায়, আগে তো রক্ত চলে যাওয়াটা বন্ধ করতে হবে। ওইটা বন্ধ করার পরে রক্ত দিলে পরে রক্ত থাকবে, ওইটা বন্ধ করার আগে যদি আপনি রক্ত দেওয়া শুরু করেন, ইয়াটা বন্ধ করা ছাড়া, তাইলে তো হবে না। যা হোক, সবগুলা ব্যাপারে এরকম, এবং ভালো মন্দ এটি ইতিহাসে বিচার করবে, যার কর্মফল সে পাবে। কি করতে হবে? যার কর্মফল সে পাবে। ছোটবেলা আমার মা বলতো, এই উদাহরণ মাঝে মধ্যে স্টুডেন্টদেরকে দিই, যে যতটুকু নামবে ততটুকু ভিজবে। এখনো পুকুরে গোসল করেন? কে অভ্যেস আছে পুকুরে গোসল করার? আছে স্যার, এখন করা হয় না। আচ্ছা, এখন করা হয় না, কিন্তু এমনি আছে। যা হোক, তো আমরা তো ছোটবেলা পুকুরে গোসল করতাম, 7-8 ভাই বোন ছিলাম। তখন পড়াশোনায় কেউ দুষ্ট ছিল একটু, কেউ কথা শুনতো, কেউ শুনতো না। আমার মা তো ঘর সংসার করার পাশাপাশি
এগুলো দেখাশোনা করা 100% সম্ভব ছিল না। তিনি এক বাক্যে সবাইকে বলে দিতেন যে তোমরা যে যতটুকু নামবে ততটুকু বুঝবে, মানে পুকুরে আমরা গোসল করার জন্য যতটুকু নামবো, পুকুরের দিকে যাব, ততটুকু বুঝবে। আসলে এটাই তো বাস্তব। এখন যে যতটুকু কাজ করবে ইতিহাস তাদেরকে ততটুকু স্মরণ করবে। জনগণও সেম এই জিনিস, আপনার দামাচাপা দেওয়া যায় না। আইনের পড়াশোনাটাও আপনারা চিন্তা করে দেখেন না, গত 15 দিন থেকে কম করে হলো 50 জনের মতো প্রথম পর্বের স্টুডেন্টে ফোন দিছে, ভাই আপনি কি পেইড গ্রুপে বেস পড়াবেন? তাদেরকে বলে দিছি ভাই দোয়া চাই মাপও চাই। এখন যেহেতু বার কাউন্সিলের পরীক্ষা, তারপরে ফাইনালের পরীক্ষা, আপনারা তো প্রথম পর্বের আসছেন, এখানে আপনারা চাইবেন যে আমি প্রতিদিন পড়াই। এই প্রতিদিন পড়ানো এখন আর সম্ভব না। এতগুলো পরীক্ষার মাঝখানে প্রতিদিন আপনাদেরকে সময় দেওয়া সম্ভব না। আপনাদের জন্য ফ্রি সময় ছিল, তখন যদি সপ্তাহে একদিন পড়তেন সেম টাকা দিয়ে হয়ে যেত। এই কথা বলার কাহিনী হচ্ছে আমরা যখন সুযোগ থাকে সেটাকে কাজে লাগাই না। এখানে আপনারা অনেক ভাগ্যবান, যারা দ্বিতীয় বর্ষে নেক্সট টাইম এক্সাম দিবেন তারা অনেক ভাগ্যবান। এখন থেকে যে পড়াশোনা করতেছেন সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন, এটা আপনাদের জীবনে বড় কাজ দিবে। এরপরও বলতেছে ঘটনা নির্ভর চুক্তি, নৈরাশ্য মতবাদ ও উত্তরকালীন অসম্ভবতার পার্থক্য লক্ষণীয়। নৈরাশ্য মতবাদ আর উত্তরকালীন অসম্ভবতারও সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। এরপরও বলতেছে এই চুক্তি যে পালন অসম্ভব হয়ে যায়, পক্ষগণের কোনো দায় দায়িত্ব থাকে না, তাদেরকে চুক্তি থেকে রেহাই দেওয়া যায়, চুক্তি বিলুপ্ত হয়েছে বলে আদালত গণ্য করবে। এই অপ্রত্যাশিত ঘটনা যেটা, এটাকেই আইনি বলতেছে উত্তরকালীন অসম্ভবতা। তার মানে বেসিক জিনিস হচ্ছে আমি আর আপনি যখন চুক্তি করতেছি তখন আমরা কেউ জানি না 1 মাস পরে 1 বছর পরে এটার ভবিষ্যৎ কি হবে, এটা আমাদের ঠিকঠাক মতো কার্যকর হবে কিনা। আমরা উভয় পক্ষ সরল বিশ্বাসে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু দেখা গেল একটা পর্যায়ে যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই চুক্তির বিষয়বস্তু বিলুপ্ত হয়ে গেছে, চুক্তিটা শেষ করা যাচ্ছে না, এক পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আরেক পক্ষ তেমন লাভবান হয়নি। এরপরে যে পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পক্ষ আদালতে গেছে, আদালতে সব পরিস্থিতি বিবেচনা করে বলতেছে কি না ঠিক আছে, এখানে আপনি যে মনের কষ্ট নিয়ে আপনার ক্ষতিগ্রস্ততা নিয়ে আসছেন, এর জন্য তো যার বিরুদ্ধে মামলা করছেন সে দায়ী না, এইটা তো তার হাতে ছিল না। তাহলে আদালত কি ডিসিশন দিল, এটার জন্য বিবাদী দায়ী না, এবং এই চুক্তি ইতিপূর্বে বিলুপ্ত হয়েছে বলে গণ্য হবে। এই যে অপ্রত্যাশিত ঘটনা, এটা বাদীও কামনা করে নাই, বিবাদীও কামনা করে নাই। চুক্তিতে যে 2টা পক্ষ আছে, কোন পক্ষ এটা কামনা করে নাই, চাইনি। ওই ঘটনাকে কি বলে আমাদের আইনে? উত্তরকালীন অসম্ভবতা। এই টপিকস কঠিন। আমরা এতদিন অন্য টপিক যেগুলো পড়ছি সেই টপিক্সের চাইতে এই টপিক্স কঠিন, কারণ আপনাকে আগের টপিক্স যদি না বুঝেন এই টপিক্স আপনি পরে মাত্র বুঝতে পারবেন না। আর যারা পড়ছেন, আপা যিনি আমাকে দিছেন, ওনার জন্য এই টপিক সোজা, যেহেতু উনি দেখা গেল আমার চাইতেও বেশি পড়ছেন এটা নিয়ে। এরপরে বলতেছে ঘটনা নির্ভর চুক্তির নৈরাশ্য মতবাদ ও উত্তরকালীন অসম্ভবতার পার্থক্য লক্ষণীয়। চুক্তি আইনের 31 নং ধারায় বলা হয়েছে যে বিশেষ কোনো ঘটনা সংঘটিত হওয়া বা না হওয়ার উপর নির্ভর করে কোনো কাজ করা বা না করার উদ্দেশ্যে চুক্তি সম্পাদিত হলে তাকে ঘটনা নির্ভর চুক্তি বলে। এটা হচ্ছে তোমার ছেলে হলে আর যদি আমার একটা মেয়ে হয়, ভবিষ্যতে তাদেরকে বিয়ে শাদী দিব, এরকম চুক্তি অতীত হতো না। এই যে ভাই বোন খালা মামা তাদের মধ্যে যে তাদের যদি ছেলে হতো আরেকজনের মেয়ে হলে তাদের সাথে বিয়ে শাদী দিত। এখন যদি না হয় তাহলে এই যে একটা ঘটনার উপর নির্ভর করে, ওইটা ছিল ঘটনা নির্ভর চুক্তি। আর এখানে বলতেছে এটা ঘটনা নির্ভর নয়। এখন যে চুক্তি কথাবার্তা আছে এই চুক্তি ঘটনা নির্ভর নয়। এই চুক্তি কি স্বাভাবিক একটা চুক্তি, কিন্তু দেখা গেল পরবর্তীতে তার বিষয়বস্তুটা অপ্রত্যাশিতভাবে অনাকাঙ্ক্ষিতভাবে বিলুপ্ত হয়ে গেছে, যার দরুন আপনার চুক্তির কোনো পক্ষকে দায়ী করা যাচ্ছে না। তাহলে তখন আদালত ধরে নিবে কি
আদালতের কাছে কোনো পক্ষ যদি এটা নিয়ে যায়, আদালত ধরে নিবে এটাতে বিবাদী পক্ষ যারা আছে তারা দায়ী নয় এবং চুক্তিটি ইতিমধ্যে কি হয়ে গেছে,